শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত রতন এবং বিমল নামে দুই বন্ধু। বিমল, আজকাল আর এই গ্রামের জীবন আমার না ভালো লাগে না। মনে হয় যেন আমি এক ছোট্ট খাঁচার মধ্যে আটকে আছি। আমার মতো মানুষের জন্য এই জগৎটা বড় সংকীর্ণ। কেন রে, তোর তো সব আছে, জমি বাড়ি টাকা পয়সা, আর এই গ্রামের মুক্ত বাতাস পাখির গান। এর থেকে ভালো কি আর হতে পারে? এই শান্তিতেই তো আসল সুখ। এইসব দিয়ে কি হয়? আমার বাবা দাদা যদি এত জমি রেখে গেছে, কিন্তু নগদ টাকা কোথায়? এই জমিগুলো হলো শুধু এক বোঝা। ফসল ফলাও তারপর বেচো, ধুর, ওসব সেকেল ব্যাপার। আজকালকার ব্যবসা হলো টাকার উপর টাকা কামানো। বিমল অবাক হয়ে রতনের দিকে তাকালো। রতন যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে। জমির ব্যবসা? আমি ঠিক করেছি আমাদের পূর্বপুরুষদের এই বিশাল সম্পত্তি, এই ভিটে মাটি সব বিক্রি করে দেব। বড় শহরে গিয়ে সেই টাকায় বিরাট ব্যবসা শুরু করব। দেখবি কিছুদিনের মধ্যে এই গ্রামের সবাই আমাকে চিনতে পারবে না। বিমলের মনটা খারাপ হয়ে গেল। সে জানতো রতনের এই জমি তার পরিবারের গর্ব ছিল, তার পূর্বপুরুষদের শেষ স্মৃতি ছিল। রতন, তুই কি বলছিস? পূর্বপুরুষের ভিটে বিক্রি করে দিবি? এ তো তোর অনেক বড় ভুল হবে। কেন? তুই কি ভাবছিস তোর মতো সারা জীবন গরুর দুধ বেচে কাটাবো? লক্ষ্মীর দুধ বেচে কত টাকা রোজগার করবি? এক বেলা খেলে অন্য বেলায় টান, আর আমি আমার টাকার সাগরে ডুব দেবো। আমার লক্ষ্য বিশাল। টাকা রোজগার করার অনেক রাস্তা আছে রে, কিন্তু জমি একবার গেলে আর ফেরে না। দেখিস, পরে অনুতাপ করবি। রতন বিমলের কথা উড়িয়ে দিল। সে যেন বিমলের কথাকে তার প্রতি এক ধরনের ঈর্ষা বলেই মনে করলো। গ্রামের বয়স্ক দম্পতি হরিপদ ও শান্তি তাদের কথা শুনছিলেন। শান্তি ঠাকুমা রতনের ঔদ্ধত্য দেখে দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক বলেছিস বিমল, পূর্বপুরুষের সম্পত্তি রক্ষা করা উচিত। রতন, তুই এ কি ভাবছিস? তোর বাবার সম্মান ছিল এই জমির জন্য। দাদু, তোমরা তো পুরনো দিনের মানুষ, তোমাদের চিন্তা ভাবনাও পুরনো। দেখো আমি কি করি, আমার নতুন জগৎ আমাকে ডাকছে। শান্তি ঠাকুমা নীরবে বিমলের সরলতা ও সততাকে আশীর্বাদ করলেন। তিনি বুঝতে পারছিলেন রতনের এই পথ তাকে বিপথে নিয়ে যাবে। রতন তার কথা মতোই কাজ করলো। তার বিশাল জমিগুলো এক নামকরা জমি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। বিশাল অঙ্কের টাকা হাতে পেয়ে তার মেজাজ বদলে গেল। এক রাতে রতনের স্ত্রী অঞ্জলি, যে ছিল একজন শান্ত ও ধার্মিক মেয়ে, তাকে বোঝানোর চেষ্টা করছিল। সে রতনের এই পরিবর্তনকে কিছুতেই মেনে নিতে পারছিল না। শুনছো, এভাবে এত টাকা উড়িয়ে দিও না। কি দরকার ছিল জমিটা বিক্রি করার? জমি ছিল, সম্মান ছিল, এখন তো শুধু নগদ টাকা। এ টাকা যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে। আরে তুমি তো কিছুই বোঝো না। টাকা হাতে থাকলে কিসের সম্মান? এই টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে পারি। তোমার মতো গ্রাম্য বউয়ের এসব বুদ্ধি দিয়া সাজে না। যাও, নিজের কাজে যাও। আমি তো তোমার ভালো চাই। আর যাদের ডেকে এনে খাওয়াচ্ছ, কাল তারাই তোমার দিকে আঙুল তুলবে। বিমল তো ঠিকই বলেছিল, তুমি অনেক বড় ভুল করেছো। থাক, বিমলের কথা আর শুনতেই চাই না। সে গরুর দুধ বেচে আর আমি লাখ লাখ টাকার মালিক। তার কথা দিয়ে আমার কি হবে? তার মতো গরিবের উপদেশ আমার দরকার নেই। অঞ্জলি নীরবে চোখের জল ফেললো। সে বুঝতে পারলো তার স্বামীকে এখন আর কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না। অন্যদিকে বিমলার্থের স্ত্রী সীতা নিজেদের ছোট ঘরে বসে হিসাব করছিল। তাদের গাভী লক্ষ্মী প্রতিদিন ভালো পরিমাণে দুধ দিচ্ছিল। এই মাসে তো ভালো রোজগার হয়েছে গো। আমাদের স্বপ্নটা তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আরো একটি গাভী কিনবো, তারপর আস্তে আস্তে একটা ছোট্ট খামার গড়বো। আমাদের ছেলে মেয়েদের যেন আমাদের মতো কষ্ট না করতে হয়, আমরা তাদের সুশিক্ষা দেব। চুপি সারে, আমাদের এই ছোট্ট স্বপ্নটা পূরণ হোক, কারণ নজর না পড়ুক। বিমল ও সীতা কঠোর পরিশ্রম করে টাকা জমাতো। বিমল প্রতিদিন ভোরে উঠে দুধ নিয়ে বাড়ি বাড়ি যেত। সে কখনো কারোর থেকে অতিরিক্ত দাম নিত না, কখনো কারি চুরি করতো না। তার সততার জন্য গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। কি রে বিমল, এখনো হাড়ি বয়ে বেড়াস? আমার থেকে কিছু টাকা নিয়ে নে, একটা ভালো কাজ শুরু কর। আমি ঠিকই আছি রতন, নিজের পরিশ্রমের টাকাতেই আমি খুশি। সুখ? গরু দুধ বেচে আবার সুখ হয় নাকি? দেখিস তুই একদিন আমার মতো কাজ করতে আসবি। রতন তাচ্ছিলের হাসি দিয়ে চলে গেল। বিমলের মনটা খারাপ হলেও সে কিছু বলল না। সে তার নিজের পথে অবিচল ছিল।
রতন তার বিপুল অর্থ নিয়ে গ্রামে ফিরে আসে। তার মনে ছিল এক নতুন অহংকার, যেন তার টাকা এখন সবার থেকে বেশি। একদিন গ্রামে এক সাধু আসে, যে নিজেকে সিদ্ধ পুরুষ বলে পরিচয় দেয়। তার বেশভূষা আর কোথায় গ্রামের অনেক সরল মানুষ আকৃষ্ট হয়। সে প্রচার করতে থাকে যে সে অলৌকিক ক্ষমতা বলে সম্পদ দ্বিগুণ করতে পারে। রতন তার অহংকারের বশে এবং সহজে বড়লোক হওয়ার লোভে এই সাধুর কথায় বিশ্বাস করে। পুত্র রতন, তোমার ভাগ্যরেখা আমাকে বলছে যে তোমার কাছে অঢেল সম্পদ আছে, কিন্তু তা অচল। যদি তুমি তোমার সব অর্থ আমার কাছে সমর্পণ করো, আমি একাধিক মন্ত্রের মাধ্যমে তা দ্বিগুণ করে দেবো। বাবা, আপনি কি সত্যি এমন কিছু করতে পারেন? আমার সব টাকা আপনাকে দেব। সন্দেহ তোমার বিশ্বাসে বাধা দেবে, তোমার বিশ্বাসই তোমার সম্পদকে বাড়িয়ে দেবে। রতন অঞ্জলিকে এই ব্যাপারে জানালে সে শঙ্কিত হয়ে পড়ে। শুনেছ, আমার মনে হয় এটা ঠিক নয়। এই সাধু লোকটাকে আমার ভালো লাগছে না। সে কি সত্যি এত নির্ভরযোগ্য? তুমি কেন অযথা ভয় পাচ্ছ? এ আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তুমি যদি এই সুযোগের পথে বাধা হও, তবে আমি তোমার থেকেও দূরে থাকবো। রতন অঞ্জলির কথা উপেক্ষা করে সাধুকে তার সব টাকা দিয়ে দিল। সাধু টাকাটা নিয়ে মধ্যরাতে গ্রাম থেকে উধাও হয়ে গেল। রতন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পেল না। সে বুঝতে পারল সে প্রতারণার শিকার হয়েছে। তার সমস্ত টাকা চোখের পলকে শেষ হয়ে গেল। অন্যদিকে বিমল ও সীতা তাদের স্বপ্ন পূরণের পথে হাঁটছিল। তারা আরো দুটো গাভী কিনলো। এখন তাদের 3টে গাভী। তারা এখন শুধু দুধ বেচেই নয়, দই, ছানা, ঘিও তৈরি করতে শুরু করলো। তাদের ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগলো। দেখো, আমাদের এখন আর অভাব নেই। হরিপদ দাদুর কথা মতোই আমাদের এই ছোট্ট খামার হয়েছে। সবই লক্ষ্মীর কৃপা। ও আমাদের পরিবারের একজন সদস্য। ওর জন্যই আজ আমরা এই জায়গায়। গ্রামের লোকে বিমলের এই উত্থান দেখে অবাক হতো, কিন্তু সবাই জানতো তার এই সফলতার পিছনে ছিল দিনের পর দিন কঠোর পরিশ্রম ও সততা। এক বিকেলে বিমল ও তার নতুন খামারের কাজ তদারকি করছিল। হঠাৎ তার চোখে পড়ল একজন লোক দূর থেকে তাকে দেখছে। লোকটার পরনে ছেঁড়া জামা কাপড়, মাথায় রুক্ষ চুল, চোখে হতাশার ছাপ। কাছে গিয়ে বিমল চিনতে পারল সে আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু রতন। রতন, তুই এ কি করেছিস? তোর এ অবস্থা কি করে হলো? বিমল, আমি সব হারিয়ে ফেলেছি। যা ছিল সব শেষ। আমার অহংকার আমাকে পথে নামিয়েছে। আমি তোকে কত বুঝিয়েছিলাম, কেন আমার কথা শুনলি না? কেন আমার মতো মানুষের কথাকে তুচ্ছ মনে করলি? আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি মনে করেছিলাম টাকাই সব, কিন্তু টাকা তো জলের মতো, হাত মুসকে কখন মিলিয়ে যায় টেরও পাইনি। আমি তোকে কত অপমান করেছি, আর আজ তোর কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছি। আর অঞ্জলি? সেও চলে গেছে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, তার কথা শুনিনি। বিমল কিছুক্ষণ চুপ করে রইল। তার মনটা দুঃখে ভরে গেল। সে রতনকে তার খামারে নিয়ে গেল। আয় আমার সাথে। রতন বিমলের সাথে গেল। সেখানে গিয়ে সে অবাক। বিমলের খামার এখন অনেক বড়, অনেকগুলো গাভী। এসব তুই কিভাবে পারলি? আমি তোকে তুচ্ছ মনে করতাম, আর আজ তোর কাছে সবকিছু আছে। আমি শুধু পরিশ্রম করেছি, আর আমার স্ত্রী সীতা সব সময় আমার পাশে ছিল। আমরা ধীরে ধীরে কাজ করেছি। তোর মতো একেবারে বড়লোক হওয়ার লোভ আমার ছিল না। রতন তার ভুল বুঝতে পারলো। তার চোখে জল এলো। আমি অনেক বড় ভুল করেছি রে বিমল, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বন্ধুত্বের যোগ্য নই। তুই আমার বন্ধু ছিলি আর আছিসও। আমি তোকে দেখে আর কষ্ট সহ্য করতে পারি না। আমি এখন কি করব? আমার তো কিছুই নেই, না ঘর, না বউ, না টাকা। তুই যদি রাজি থাকিস তবে আমার খামারে কাজ করতে পারিস। প্রথম কষ্ট হবে, কিন্তু তুই যদি পরিশ্রম করিস দেখবি সব ঠিক হয়ে যাবে। রতন অবাক হয়ে বিমলের দিকে তাকালো। যে বন্ধুকে সে একসময় তাচ্ছিল্য করেছিল, আজ সেই বন্ধু তাকে আশ্রয় দিচ্ছে। রতন রাজি হয়ে গেল। সে বিমলের খামারে সামান্য একজন কর্মচারী হিসেবে কাজ শুরু করলো। খুব ভালো লাগছে। আগে টাকার পিছনে ছুটতাম, এখন পরিশ্রম করি আর তার ফলটা হাতে নাতে পাই। এটা অনেক শান্তির। বিমল খুশি হলো। সে রতনকে তার স্ত্রী অঞ্জলির কাছে গিয়ে ক্ষমা চাইতে বলল। রতন সাহস করে অঞ্জলির বাপের বাড়ি গেল। অঞ্জলি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অহংকারের নেশায় আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমি সেই রতন নই। এখন আমি পরিশ্রম করে বাঁচতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? অঞ্জলি রতনের পরিবর্তন দেখে খুব খুশি হলো। সে স্বামীকে ক্ষমা করে দিল এবং তার
সাথে শান্তিপুর গ্রামে ফিরে এলো। দেখেছো শান্তি, আমরা তো জানতাম এইটাই হবে। অহংকার পতনের কারণ, আর এই পরিশ্রমের ফল মিষ্টি। হ্যাঁ গো, এরকম বিমলের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ও তো শুধু রতনের জীবনই বাঁচায়নি, ওর সম্মানও ফিরিয়ে দিয়েছে। কয়েক বছর পর রতন আর অঞ্জলিও নিজেদের একটি ছোট্ট খামার তৈরি করলো। তারা বিমলের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। তারা এখন আর বড় লোক নয়, কিন্তু তারা সুখীও ও সম্মানিত। রতন আর বিমলের বন্ধুত্ব এখন আরো গভীর। সাঁঝের বেলায় যখন শান্তিপুর গ্রামের পুকুর পাড়ে রতন আর বিমল বসে, তখন তাদের হাতে টাকার থলি থাকে না, থাকে কেবল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর মুখে তৃপ্তির হাসি। বিমল, তুই না থাকলে হয়তো আমি আজ নিঃস্ব হয়ে রাস্তার ধারে পড়ে থাকতাম। তুই আমার জীবনটা বাঁচিয়েছিস। আরে বোকা, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো না? আর তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই তো সব থেকে বড় জয়। এইভাবেই শেষ হলো দুটি বন্ধুর গল্প, যা প্রমাণ করলো অহংকার মানুষকে শূন্য করে দেয় আর পরিশ্রম ও সততা তাকে সমৃদ্ধি এনে দেয়।